সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পরিমণির সঙ্গে রাত্রি যাপনে সাকলাইনের গুরুদণ্ড, তদন্তে যা পেল পুলিশ। সাকলাইনের জন্য খুব খারাপ লাগছে, যা বললেন পরিমণি। অভিযোগের বিষয়ে অবস্থান জানালেন বেনজির, কোথায় আছেন জানাননি। আটকে আছে বিএনপি নেতা সালাউদ্দিনের দেশে ফেরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পরিমণির সঙ্গে রাত্রি যাপনে সাকলাইনের গুরুদণ্ড, তদন্তে যা পেল পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সাকলাইনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ কর্ম কমিশনের মতামত চেয়েছে তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেওয়া এক চিঠিতে বলা হয়েছে, তদন্তে উঠে এসেছে নায়িকা পরিমণির সঙ্গে সাকলাইনের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল। সাকলাইন পরিমণির বাসায় গিয়ে থাকতেন। সাকলাইনের স্ত্রী তার সরকারি বাসায় না থাকার সময় পরিমণি গিয়ে রাত্রি যাপন করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে 13 জুন পিএসসিকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা 2018 অনুযায়ী অসদাচরণের কারণে সাকলাইনকে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিষয়টি নিয়ে সাকলাইনের বক্তব্য জানতে তাকে প্রথম আলোর পক্ষ থেকে ফোন করা হয়, খুদে বার্তা পাঠানো হয়, কিন্তু সাড়া পাওয়া যায়নি। পরিমণি প্রথম আলোকে বলেন, বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে এখনো আসে নাই। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো। এখন মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। সাকলাইনের জন্য খুব খারাপ লাগছে, যা বললেন পরিমণি। আলোচিত চিত্রনায়িকা পরিমণির সঙ্গে রাত যাপনের প্রমাণ মেলায় চাকরি হারাচ্ছেন আলোচিত পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন। ইতোমধ্যে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নায়িকা পরিমণি। সাকলাইন ব্যক্তিগত আক্রোশের শিকার বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিমণি বলেন, সাকলাইনের জন্য খুব খারাপ লাগছে। সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসাবে দাঁড় করানো হয়েছে। সাধারণত যে ট্যালেন্ট সফল হয় তার পেছনে অনেকেই লেগে থাকে, এটা নতুন কিছু না। নিঃসন্দেহে সাকলাইন একজন ট্যালেন্টেড ও সফল মানুষ। ওর পেছনেও হয়তো অনেকে লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা খুবই অন্যায় হয়েছে সাকলাইনের প্রতি। নিঃসন্দেহে অন্যায় হয়েছে। পরিমণি আরো বলেন, যদি আমার সঙ্গে কোনো সম্পর্কের কারণে এমনটা হয়েছে বলা হয়, তা তো নিঃসন্দেহে অন্যায়। কোনো সম্পর্কের জন্য এটা হতেই পারে না। তবে আমাদের সম্পর্কটা কেমন, কতটুকু আগাইছে, কি আগাইছে, কোথায় থেমেছে, এই সম্পর্কে কিছুই বলতে পারবো না। কিছু বলার আগে এত বেশি দোষ আসলে ঘাড়ে নিয়ে ফেলেছি, তাই এখন আর বলার ইচ্ছাও নাই। সাকলাইনের সঙ্গে সম্পর্কের বিষয়ে নায়িকা বলেন, এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে ক্লিয়ার নয়। আমরা প্রেমে ছিলাম নাকি কি করেছি, কোনো কিছুই ক্লিয়ার নয়। এটা না সাকলাইনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মন গড়া জিনিস লেখা হয়েছে, জানাজানি হয়েছে। এটা যদি ঠিকঠাক ভাবে জানতে হয়, দুই পক্ষ থেকেই জানতে হবে। যেহেতু তার বিষয়ে আমি এখন পর্যন্ত কিছু বলিনি, আমার বলার মতো পরিস্থিতি আসেও নাই, বা আমি কোনো রকম বাধ্য হইনি। তবে যদি এরকম মনে হয় আমাকে নিয়ে কথা বলছে, আমাকে অপরাধী বানাচ্ছে, তারপর আমি কথা বলবো। আমার মনে হয় না সে কোনো রকম এ ধরনের কথা বলবে, কারণ পুরো বিষয়টির মধ্যেই আমি নেই। কারো হয়তো কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে সাকলাইনের সঙ্গে এমনটা হচ্ছে। এটা হলে সে দোষ তো আর আমি নেব না। অভিযোগের বিষয়ে অবস্থান জানালেন বেনজির, কোথায় আছেন জানাননি। দুর্নীতি দমন কমিশনের দ্বিতীয় দফার তলবে হাজির হননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। তবে তিনি লিখিত বক্তব্য জমা দিয়েছেন। এতে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবস্থান জানিয়েছেন, তবে কোথায় আছেন তা জানাননি। রোববার গণমাধ্যমকে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এসব তথ্য জানান। তিনি বলেন, বেনজির আহমেদ 21 জুন দুদক চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য দিয়েছেন। এবারের চিঠিতে নতুন করে সময়ের আবেদন করেননি। লিখিত বক্তব্য আইনজীবীর মাধ্যমে দিয়েছেন বলে জানান দুদক সচিব। তিনি বলেন, সেই বক্তব্যে কোথায় আছেন কিছু লেখেননি বেনজির। সেখানে তারও তার পরিবারের সম্পদ সম্পর্কে অবস্থান তুলে ধরেছেন। তবে বক্তব্যে সন্তুষ্ট কিনা জানতে চাইলে দুদক সচিব বলেন, এটা এখনই বলা যাচ্ছে না।
এটা পর্যালোচনা হবে, অনুসন্ধান টিম রিপোর্ট দিবে, সেই রিপোর্ট দেওয়ার সময় এখনো আছেই। আটকে আছে বিএনপি নেতা সালাউদ্দিনের দেশে ফেরা। একের পর এক জটিলতায় ভারতে আটকে আছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। আদালতের আইনি প্রক্রিয়া শেষে যখন দেশে ফেরার পালা, তখন দিল্লির ছাড়পত্র না পাওয়ায় তাও সম্ভব হচ্ছে না। মেঘালয় রাজ্য থেকে দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ নিয়ে চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব আসেনি। সেখান থেকে ছাড়পত্র না পাওয়া পর্যন্ত অনিশ্চিত দেশে ফেরা। বিভিন্ন সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, দুই দেশের কূটনৈতিক তৎপরতা এবং উভয় দেশের সম্মতি ছাড়া দিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। সরকার বিরোধী আন্দোলন চলাকালে বিএনপি ও ২০ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পালনকালে ২০১৫ সালের ১০ই মার্চ রাজধানীর উত্তরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় সাবেক এই যোগাযোগ প্রতিমন্ত্রীকে। দীর্ঘ ৬২ দিন পর ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে অসুস্থ অবস্থায় পাওয়া যায় তাকে। তখন থেকে তিনি সেখানেই আছেন। পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২। রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ২ পথচারী আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪:৫টার দিকে এ ঘটনা ঘটে। পল্টন থানার পরিদর্শক সেন্টু মিয়া সমকালকে বলেন, কমিটি গঠন সংক্রান্ত কোনো কারণে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় ছিল, তবে কোনো সংঘর্ষ বা গোলমালের খবর পাওয়া যায়নি। এরই মধ্যে কে বা কারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। কেউ কেউ বলছেন চলন্ত মোটরসাইকেল থেকে ককটেল ছোড়া হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এদিকে বিস্ফোরণে অন্তত ২ পথচারী আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। হেফাজত ইসলামের সাবেক নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল মঙ্গলবার এ আদেশ দেন। মামুনুল হকের আইনজীবী ওমর ফারুক নয়ন জানান, মামুনুল হক অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। বিষয়টি আদালতকে জানানো হয়েছে। আদালত আমাদের আবেদন গ্রহণ না করে ওয়ারেন্ট জারি করেছেন। এর আগে একই আদালত ৪ এপ্রিল মামুনুল হককে এ মামলায় জামিন দিয়েছিল। উল্লেখ্য, ২০২১ সালের ৩রা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থানা এলাকায় রয়্যাল রিসোর্টে কথিত স্ত্রী সহ অবরুদ্ধ হন মামুনুল হক। পরে ওই রিসোর্ট ভাঙচুর করে মামুনুলকে ছিনিয়ে নেন তার অনুসারীরা। একই বছরের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। সরকারের রাসেলস ভাইপার আছে, ধরার মতো বেজি নাই, যা বললেন ব্যারিস্টার সুমন। স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, রাসেলস ভাইপার সাপ এ সরকারে চলে এসেছে। যখন সাপ আসে প্রকৃতিতে বেজিও থাকে, এই বেজি সাপকে নিয়ন্ত্রণ করে। সরকারে বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার আছে, কিন্তু বেজি ওই পরিমাণ নেই যে সাপ ধরবে। আজ সোমবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন সাইদুল হক। সাইদুল হক বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে। একজন ভদ্রলোককে দুদক ধরতে পারেনি, এনবিআর ধরতে পারেনি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারেনি। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলো একটা ছাগল। ছাগল না এলে এই লোককে আর জানতে পারতেন না। এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি কত বড় হয়ে গেলেন, মন্ত্রণালয় জানল না, স্বরাষ্ট্রমন্ত্রী জানলেন না। এই বাচ্চাটা এত বড় হয়ে গেল, আর কিছুদিন সুযোগ পেলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতো। তারপরও বলবো, এর দায় এই মন্ত্রণালয় এড়াতে পারে না। সাইদুল হক বলেন, মুদ্রা সংকোচন নীতি করতে গিয়ে এমপিদের উপরও সংকোচন শুরু হয়ে গেছে। আমাদের গাড়ির উপর ২০% কর চলে এলো। কাদের সাথে আমরা তুলনা করব? আমার এলাকার সব সরকারি কর্মকর্তার গাড়ি আছে, তাদের নতুন নতুন গাড়ি দেওয়া হয়, আর আমাদের কিনতে হয়। সাইদুল হক বলেন, তিনি ইতোমধ্যে শুল্কমুক্ত গাড়ি পেয়েছেন। তিনি যেহেতু পেয়েছেন, অন্যরা না পেলে তা বৈষম্য হয়। তবে যদি দেশের স্বার্থে শুল্ক বসানোর প্রস্তাব পাশ হয়, তাহলে তিনি করের টাকা জমা দিয়ে আসবেন।